আজকের ভিডিওটিতে ইন্টারনাল স্ট্রাকচার অফ দি আর্থ অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কয়েকটি প্রাথমিক বিষয় জেনে নেব। তো প্রথমে দেখো এখানেতে যেটা বলছে সেটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত না ৬,৩৭১ কিমি, অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬,৩৭১ কিলোমিটার। অর্থাৎ আমরা যদি এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি কেন্দ্র পর্যন্ত যেতে চাই তাহলে আমাদের এই ৬,৩৭১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে গিয়ে পৌঁছাবো। তারপর দেখো এই যে পৃথিবীর যে ভূপৃষ্ঠের যে ভূ অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা যে সমস্ত তথ্যগুলো জেনেছি, সেগুলো কিভাবে জেনেছি সেটাও একটু প্রথমে জেনে নেওয়া যাক। তো সেটা দেখো যে এই ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি, শিলার ঘনত্ব, ভূ অভ্যন্তরের উষ্ণতা ও চাপ ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথিবীর এই যে ভূ অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং জানতে পারার পরেতে আমরা জেনেছি যে তিনটে প্রধান আমাদের যে পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ রয়েছে, তিনটে প্রধান স্তরে বিভক্ত। প্রথমটি হচ্ছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো এবারেতে আমরা আস্তে আস্তে এই যে তিনটে যে স্তর রয়েছে, এই তিনটে স্তর এবং তার সঙ্গে সঙ্গে এই স্তরগুলো সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো এবং কিভাবে পেলাম সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথমে জেনে নেওয়া যাক যে এবারেতে যে ভূ অভ্যন্তর সম্পর্কে যে তথ্যগুলো আমাদের সামনে উঠে এসছে তার উৎস। তো প্রথমেতে বলে রাখি যে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে বা যেখান থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু জানতে পেরেছি, সেটা প্রধানত দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রত্যক্ষ কিছু উৎস আছে, অর্থাৎ ডাইরেক্ট সোর্স আছে, যেখান থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জেনেছি। আর কিছু আছে হচ্ছে পরোক্ষ উৎস, অর্থাৎ ইনডাইরেক্ট সোর্স থেকে। তো প্রত্যক্ষ যে উৎস আছে সেই উৎসের মধ্যে প্রধানত তিনটে অংশ রয়েছে, অর্থাৎ খনি অঞ্চল, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত খনি এলাকাগুলো রয়েছে যেখান থেকে খনিজ পদার্থকে উত্তোলন করে নিয়ে আসা হয়, সেই সমস্ত খনিজ এলাকাগুলো থেকে। আর অগ্নুৎপাত, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থেকে যে আগ্নেয়গিরি বা কোনো গভীর ফাটল থেকে যে অগ্নুৎপাত হয়ে থাকে, সেই অগ্নুৎপাত থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছি। কারণ অগ্নুৎপাতজাত যে সমস্ত পদার্থগুলো পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে উঠে আসে সেগুলোকেই বিশ্লেষণ করে আমরা পৃথিবীর ভিতরকার গঠন সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। আর একটা হচ্ছে যে এই সমুদ্র গর্ভে ড্রিলিং, বিভিন্ন সময়তেই খনিজ তেলের সন্ধানেতে সমুদ্র গর্ভে ড্রিল করা হয় বা হয়েছে। তো সেখান থেকেও আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। আর পরোক্ষ উৎসগুলোর মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে যে পৃথিবীর যে ঘনত্ব আছে, সেই ঘনত্ব, পৃথিবীর ভূ অভ্যন্তরের উষ্ণতা, ভূ অভ্যন্তরের চাপ এবং সর্বোপরি ভূকম্পীয় যে তরঙ্গ, সেই তরঙ্গের যে গতিবিধি, সেই গতিবিধি কে বিশ্লেষণ করে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু জানতে পেরেছি। এবারেতে আমরা এই উৎসগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো প্রথমে আসি প্রত্যক্ষ যে উৎস সেইটি সম্পর্কে। তো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে খনি। তো দেখে নিই যে খনি থেকে আমরা কিভাবে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছি। দেখো যে ভূ অভ্যন্তর সম্পর্কে জানার একটা প্রত্যক্ষ উৎস হচ্ছে এই খনি। যেমন এই পৃথিবীর গভীরতম সোনার খনি যেটা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে রবিনসন দ্বীপ, যার গভীরতা 3 থেকে 4 কিলোমিটার। তো এই যে খনি এলাকাগুলো রয়েছে পৃথিবীর আরও যে সমস্ত জায়গাতে যে গভীর খনি অঞ্চলগুলো রয়েছে, সেইখান থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। এই খনি এলাকাগুলো থেকে যখন এখান থেকে এই মাইনিং করা হয়ে থাকে, বিভিন্ন খনিজ পদার্থকে উত্তোলন করা হয়ে থাকে, সেই সমস্ত পদার্থগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে গভীরতাটা বাড়তে থাকে, যত গভীরে এই খনি অঞ্চলগুলো যেতে থাকে, সেখান থেকেও আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। তারপরে দেখো যে অগ্নুৎপাতের সময়তে কি হচ্ছে না, অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তর থেকে যে বেরিয়ে আসা যে ম্যাগমা ও অন্যান্য যেসব আগ্নেয় পদার্থ, সেগুলোকে আমরা বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণ করে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য পেয়েছি। কেননা এই যে
অগ্নুৎপাতজাত যে পদার্থগুলো, আগ্নেয় পদার্থ, এগুলো পৃথিবীর ভিতরের পদার্থ, পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে এই পদার্থগুলো উঠে আসে এবং এগুলোকে বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি যে পৃথিবীর ভিতরকার যে অবস্থাটা সেইটা সম্পর্কে। তারপর দেখো যে সমুদ্রগর্ভের ড্রিলিং, বিভিন্ন সময়তেই ডিপ ওশান ড্রিলিং প্রজেক্ট বা ইন্টিগ্রেটেড ওশান ড্রিলিং প্রজেক্টের মাধ্যমে সমুদ্রগর্ভে গর্ত করে ভূ অভ্যন্তর সম্পর্কে বিজ্ঞানীরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। যেমন পৃথিবীর এই যে গভীরতম কৃত্রিম গর্ত উত্তর পশ্চিম রাশিয়ার যে কোলা উপদ্বীপ সেখানেতে অবস্থিত এবং এটার গভীরতা 12 কিলোমিটার। যদিও আমাদের পৃথিবীর যে কেন্দ্র পর্যন্ত যে গভীরতা, সেই গভীরতার সাপেক্ষে এই 12 কিলোমিটার গভীরতা কিন্তু খুবই কম, কিন্তু এটা মানুষের খোঁড়া সব থেকে বড় মানে ডিপেস্ট মানে হোল বলা যেতে পারে। এবং এই 12 কিলোমিটার গভীরতা থেকে কিন্তু আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরের পদার্থ সম্পর্কে বা সেখানকার খনিজ পদার্থ বা সেখানকার শিলার যে চরিত্র সেগুলো সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পেরেছি। তো এইরকম সমুদ্রগর্ভে বিভিন্ন সময়তে বিভিন্ন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের সন্ধানে এরকম ড্রিলিং প্রজেক্ট নেওয়া হয়েছে এবং যেগুলো আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনেতে তুলে ধরেছে। এরপরেতে আমরা এই যে পরোক্ষ যে উৎস যেগুলো রয়েছে সেইগুলো একটু জেনে নিই। প্রথমে দেখো এই যে পৃথিবীর যে ঘনত্ব, তো আমাদের পৃথিবীর যে গড় ঘনত্ব সেটা হচ্ছে 5.5 গ্রাম এবারে পার ঘন সেমি। এবারে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ যত আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে যত যেতে থাকব তত কিন্তু পৃথিবীর যে শিলা বা পৃথিবীর ভূ অভ্যন্তর যে পদার্থ দিয়ে তৈরি তার ঘনত্ব কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর এই ঘনত্ব বৃদ্ধি পাওয়ার পিছনেতে দুটো কারণ দায়ী বা দুটো কারণ আছে বলে ধরা হয়। প্রথমটা হচ্ছে যে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উপরিস্তরের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ কিনা আমরা যত পৃথিবীর ভূ অভ্যন্তরেতে যাব তত কিন্তু উপরস্থ যে শিলা রয়েছে বা উপরস্থ পদার্থ সেই উপরস্থ পদার্থের চাপ কিন্তু আমাদের পড়তে থাকবে। অর্থাৎ সেই চাপের কারণেতে আস্তে আস্তে ঘনত্ব বৃদ্ধি পেতে থাকবে। আর একটা রয়েছে, আর একটা দ্বিতীয় যে কারণটি বলা হয় সেটা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে প্রধানত ভারী উপাদান, বিশেষত এই নিকেল, লোহা বা কোবাল্টের মতন এই সমস্ত ভারী উপাদানের আধিক্য থাকায় এই ঘনত্ব বেশি হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরের দিকে যেতে থাকবো সেখানেতে দেখা যায় যে পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগেতে যে ভারী পদার্থগুলো আস্তে আস্তে কেন্দ্রীভূত হয়েছে। নিকেল ও লোহার মতন এই ভারী পদার্থগুলো কেন্দ্রীভূত হয়েছে, যেটা পৃথিবীর ঘনত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি কারণ। এরপরেতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের উষ্ণতা। তো পৃথিবীর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে এই উষ্ণতা বৃদ্ধির যে হার সেটা সব জায়গাতে সমান নয়। ভূত্বক গঠনকারী শিলার প্রকৃতি, আগ্নেয়গিরির আধিক্য বা তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির জন্য উষ্ণতার পার্থক্য হয়। কিন্তু এটা ঠিক যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেই তাপমাত্রা যত ভূপৃষ্ঠ থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরের দিকে যেতে থাকি বা যদি যাওয়া হয় তাহলে সেই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেই বাড়ার যে পরিমাণটা সেটা প্রতি 33 মিটার গভীরতায় মোটামুটি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে এই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এরপরে দেওয়া হচ্ছে ভূ অভ্যন্তরের চাপ। তো পৃথিবীর ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। আর এই চাপ বৃদ্ধির কারণ হচ্ছে যে উপরিস্থিত পদার্থের ক্রমবর্ধমান চাপ ও পৃথিবীর কেন্দ্রে এই ভারী পদার্থের যে উপস্থিতি, তার জন্যই কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তরের চাপ ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যখন ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ভূ অভ্যন্তরের দিকে যাব তখন চাপ বৃদ্ধি পেতে থাকবে। এরপরেতে পরোক্ষ উৎসর মধ্যে একটি অন্যতম উৎস হচ্ছে এই ভূমিকম্প তরঙ্গের বিশ্লেষণ। অর্থাৎ যখন ভূমিকম্প হয় তখন যে তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গগুলোকে বিশ্লেষণ করে এই ভূমিকম্পবিদ তারা বিভিন্ন ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন।
এবং সেক্ষেত্রে দেখো যেটা যেভাবে করা মানে হয় এটা, সেটা হচ্ছে যে এই যে ভূ অভ্যন্তরের মধ্য দিয়ে যখন ভূমিকম্পের এই যে পি ও এস তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ ও সেকেন্ডারি ওয়েভের প্রবাহ ঘটে, তখন পদার্থের ঘনত্বের পার্থক্যের কারণে আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে। আর এভাবে তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ কোণের মান থেকে ভূ অভ্যন্তরের পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। অর্থাৎ আমরা আগে যখন মানে আগে জানলাম যে এই যে ঘনত্ব বৃদ্ধি পায় এবং সেই ঘনত্ব মানে পদার্থের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণেতে যখন সেই পদার্থের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরস্থ পদার্থের মধ্য দিয়ে যখন এই ভূমিকম্প তরঙ্গগুলো যখন প্রবাহিত হয়, তখন এই আলোক তরঙ্গের মতো প্রতিফলন ও প্রতিসরণ ঘটে। আর এই প্রতিফলন ও প্রতিসরণ কোণের মান থেকেই ভূ অভ্যন্তরের বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং যেটা সামগ্রিকভাবে যখন আমরা এই সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ যে উৎসগুলো রয়েছে, এই সামগ্রিকভাবে সমস্ত উৎসকে যখন একসঙ্গে আমরা সামগ্রিকভাবে যখন অধ্যয়ন করেছি, তখন পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে মানে ভূ অভ্যন্তরের একটি ছবি আমাদের সামনে উঠে এসেছে। আর এখানে একটি বিষয় আমি বলে রাখবো, দেখো এখনো পর্যন্ত মানুষ কিন্তু পৃথিবীর ভূ অভ্যন্তরেতে গিয়ে নিজের স্বচক্ষে কিন্তু দেখেনি যে সেখানেতে কি আছে। এই যা কিছু তথ্য আমাদের সামনে উঠে এসেছে, সেটা কিন্তু সবই এই প্রত্যক্ষ এবং পরোক্ষ যে উৎসগুলো আমরা জানতে পেরেছি তার উপরেতে ভিত্তি করে আমরা সামগ্রিকভাবে একটি ধারণা আমরা তৈরি করেছি যে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরটা এরকম হতে পারে বা এরকম অবস্থায় রয়েছে। এইবারেতে যদি আমাদের কাছে ভবিষ্যতেতে অদূর ভবিষ্যতে যদি এমন কোনো টেকনোলজি আসে যেখান থেকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরেতে যেতে পারছি, কারণ দেখো একটা সময়তে চাঁদে যাওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু মানে অসম্ভব ছিল, কিন্তু মানুষ গিয়েছে চাঁদে। তাই আমরা সেই ধারণা মানে সেই আশা রাখতেই পারি যে পৃথিবীর ভূ অভ্যন্তরেতে যাওয়ার কোনো টেকনোলজি যদি আগামী ভবিষ্যতে কোনো দিন মানুষের কাছে থাকে, তো যেখানেতে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরেতে যেতে পারছি, তখন কিন্তু আমরা প্রত্যক্ষভাবে দেখলে তখন কিন্তু আমাদের এই আজকেকার যে ভূ অভ্যন্তর সম্পর্কে যে ধারণা, সেটা অনেক কিন্তু পরিবর্তন হবে। তার কারণটা হচ্ছে যে মানুষ যখন পৃথিবী থেকে চাঁদকে দেখতো, তখন মানুষ চাঁদ সম্পর্কে একটি অন্যরকম ধারণা পোষণ করতো, কিন্তু যখন মানুষ চাঁদে গিয়ে নেমেছে, চাঁদে গিয়েছে, সেখানে থেকে চাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য যখন সংগ্রহ করে নিয়ে এসছে, তখন কিন্তু মানুষের অনেক ধারণাই পাল্টে গিয়েছে। তো এরকম হতে পারে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কেও এরকম ধারণা আগামী দিনে বা ভবিষ্যতেতে অনেক কিছু পাল্টে যেতে পারে বা চেঞ্জ হতে পারে। কিন্তু এখন আমাদের কাছে যে সমস্ত তথ্যগুলো রয়েছে, তার ভিত্তিতেই আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে আমাদের যে মানে যে আলোচনা সেটা করব। তো এটা গেল আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ উৎসগুলো। এবারেতে এই উৎসগুলোর সাহায্যে আমরা কি জানতে পেরেছি যে আমাদের যে পৃথিবী আছে, সেই পৃথিবী প্রধানত তিনটে মানে স্তরেতে বিভক্ত, অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো এবারে একে একে আমরা এই স্তর তিনটে সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথমে আসি হচ্ছে ভূত্বক, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ক্রাস্ট। তো এটা পৃথিবীর ভূপৃষ্ঠের সব থেকে উপরের স্তর, এই ক্রাস্ট। দেখো এখানে যে ছবি আছে, এই ছবিতে দেখো এই যে জায়গাটা, এই যে একদম এইটুকুনি এই যে সবুজ কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, এইটা পৃথিবীর ভূত্বক, মানে এটা সম্পূর্ণ পৃথিবীর উপরের অংশ। আর এর গভীরতা মানে এর গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। আর মহাদেশের নিচে হচ্ছে 60 কিমি এবং মহাসাগরের নিচে 5 থেকে 10 কিলোমিটার হয়ে থাকে। অর্থাৎ এই যে দেখো এখানে যে পাহাড় পর্বতের মতন যে অংশটা রয়েছে, এইটা হচ্ছে মহাদেশীয় অংশ, মহাদেশের অংশ। তো এখানের থেকে ভূত্বকের যে গভীরতা সেটা 60 কিলোমিটার। আর এই যে এইখানটাতে হচ্ছে মহাসাগর, নীল কালারের, এই জায়গাটায় গভীরতাটা কম, অর্থাৎ মহাসাগরের নিচে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। আর গড় গভীরতা মোটামুটি 30 কিলোমিটার হয়। আর উপাদান কি কি আছে না, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই উপাদানগুলো দিয়ে এই আমাদের এই পৃথিবীর ভূত্বক তৈরি হয়েছে। আর ঘনত্ব হচ্ছে 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। আর উপবিভাগ, এর দুটো উপবিভাগ রয়েছে, মহাদেশীয় ভূত্বক অর্থাৎ সিয়াল ও মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ সীমা। তো এটা আমাদের পৃথিবীর ভূত্বক। আর আমরা এই উপবিভাগ দুটো সম্পর্কে এবার একটু জেনে নিই এর বিস্তারিত।
তো দেখো প্রথমে আসি হচ্ছে সিয়াল। তো সিয়াল হচ্ছে কি না মহাদেশীয় ভূত্বক আর ভূত্বকের সবচেয়ে উপরের হালকা অংশ, অর্থাৎ এই যে মহাদেশীয় যে ভূত্বক যেটা রয়েছে এই মহাদেশীয় ভূত্বকটাকে বলছে হচ্ছে সিয়াল। আর এটাই হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে উপরের অংশ। আর এই সিলিকা এবং অ্যালুমিনিয়াম মানে সিলিকা ও অ্যালুমিনিয়াম এই দুটি মৌলিক পদার্থের প্রাধান্য থাকায় এই স্তরকে সিয়াল বলা হয়ে থাকে। আর বৈশিষ্ট্য কি কি দেখা যায় এই স্তরে না, এটি হচ্ছে আম্লিক গ্রানাইট শিলা দিয়ে তৈরি। আর সিলিকা ও অ্যালুমিনিয়াম ছাড়াও এই স্তরেতে কোয়ার্টজ, অভ্র, হর্নব্লেন্ড, টুরম্যালিনের মতন খনিজ উপাদান পাওয়া যায়। আর এই স্তরটির ঘনত্ব হচ্ছে 2.2 গ্রাম পার ঘন সেমি। আর মহাদেশগুলির পার্বত্য অংশে সিয়াল ভূত্বক প্রায় 60 কিলোমিটার পুরু হয়ে থাকে। আর এরপরেতে আমরা সীমা সম্পর্কে জেনে নিই যে সীমা হচ্ছে যে মহাসাগরীয় ভূত্বক এবং ভূত্বকের নিচের ভারী অংশ, অর্থাৎ সিয়ালের থেকে তুলনামূলকভাবে সীমা স্তরটা ভারী। আর এই সীমা স্তর দিয়ে মহাসাগরীয় যে ভূত্বক অর্থাৎ এই মহাসাগরের এই যে অংশটা এই অংশটা তৈরি হয়েছে। আর এখানেতে সিলিকা ও ম্যাগনেসিয়াম এই দুটি মৌলিক পদার্থের প্রাধান্য থাকায় এই স্তরকে সীমা বলা হয়ে থাকে। আর এর কি কি বৈশিষ্ট্য দেখা যায় না, এই স্তরটি ক্ষারকীয় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর এই স্তরটিতে সিলিকা ও ম্যাগনেসিয়াম ছাড়াও অর্থোক্লেজ, পাইরক্সিন, অলিভিনের মতন খনিজ উপাদান রয়েছে। আর এই স্তরের ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। আর এই স্তরটা মোটামুটি 5 কিলোমিটার পুরু হয়ে থাকে। আচ্ছা, এরপরেতে আমাদের আরেকটা একটু ছোট্ট বিষয় আছে যেটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। তো এই শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারটা কি না পৃথিবীর উপরিভাগের শক্ত কঠিন আবরণ শিলামণ্ডল নামে পরিচিত। আর এটি ভূত্বক মানে সিয়াল সীমা ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ এই যে সিয়াল এবং সীমা এটা কি না এই ভূত্বকের অংশ এবং গুরুমণ্ডলের উপরের কিছুটা অংশ নিয়ে তৈরি। আর একটা বিষয় বলে রাখি যে আমাদের পৃথিবীর যে তিনটে যে স্তর আছে এই তিনটে স্তরের মধ্যে শুধুমাত্র ভূত্বক তাই কিন্তু শক্ত অবস্থায় আছে, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল কিন্তু শক্ত অবস্থাতে নেই। তো আর এই ভূত্বকেতেই আমাদের এই পৃথিবীর ভূত্বক আর এই গুরুমণ্ডলের কিছু উপরি অংশে কিছুটা আমাদের এই যে 3 রকম যে শিলা হয় অর্থাৎ আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত, এই 3 রকম শিলার অস্তিত্ব এখানেতে লক্ষ্য করা যায়। আর এটার কঠিন আবরণ এই শিলামণ্ডল, তো এই কারণেতে এই জায়গাটাকে শিলামণ্ডল বলা হয়। অর্থাৎ 3 রকমের শিলার অস্তিত্ব এখানেতে দেখতে পাওয়া যায়। আর এর গভীরতা প্রায় হচ্ছে 100 কিলোমিটার। আর শিলামণ্ডল 6টি প্রধান এবং একাধিক অপ্রধান যে পাত বা প্লেট নিয়ে গঠিত। যে প্লেট সম্পর্কে আমাদের পাত সংস্থান তত্ত্ব ধারণা দিয়ে থাকে যে আমাদের ভূত্বকের যে পাতগুলো রয়েছে সেই পাতগুলো এই শিলামণ্ডল নিয়েই কিন্তু গঠিত, মানে শিলা বিভিন্ন পাতগুলো। এবারেতে দেখো গুরুমণ্ডল বা ম্যান্টেল সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝে এই ম্যান্টেল অবস্থিত, অর্থাৎ এই যে অংশটা দেখো এইখান থেকে এই অ্যাস্থেনোস্ফিয়ার, ক্রোফেসিমা, নিফেসিমা এই পুরো যে অংশটা এই পুরো অংশটাকে গুরুমণ্ডল বলা হয়ে থাকে। অর্থাৎ এই ওপরের এটা শিলামণ্ডল আর এই শিলামণ্ডলের নিচের এই যে অংশটা এই অংশটাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলছে। আর এর গভীরতা কত না ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত এটা বিস্তৃত। আর এর উষ্ণতা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আর এর প্রধান উপাদান হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়ামের মতন খনিজ। আর এর ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। আর এটি দুটো উপবিভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্রোফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। অর্থাৎ ক্রোফেসিমা বলা হয় হচ্ছে বহিগুরুমণ্ডল, অর্থাৎ এই যে অংশটা। আর এখানেতে যে অ্যাস্থেনোস্ফিয়ার যে অংশটা রয়েছে এটা সম্পর্কে আমি আসছি, এর পরেতে বলছি এটা বিষয়টা কি। তো এইটা হচ্ছে ক্রোফেসিমা অর্থাৎ বহিগুরুমণ্ডল, যেটা 30 থেকে 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। আর এই ক্রোফেসিমার নিচে আছে নিফেসিমা অর্থাৎ অন্তঃগুরুমণ্ডল, এটা 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবারেতে দেখো এই যে অ্যাস্থেনোস্ফিয়ার যে স্তরটা আছে সেই স্তরটা সম্পর্কে একটু বলি যে অ্যাস্থেনোস্ফিয়ার কি না ব্রিটিশ ভূতত্ত্ববিদ জে বার্নেল 1914 সালেতে প্রথমেই অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছেন। এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুর্বল বা ভঙ্গুর। আর বহিগুরুমণ্ডলের উপরি অংশ অ্যাস্থেনোস্ফিয়ার নামে
পরিচিত। অর্থাৎ এই যে ছবিটা যেটা দেখলাম আমরা এই আগেরটাতে সেইটাতে, এই যে এইবার দেখো, এবার বুঝতে পারবে এই ক্রোফের সীমাটার এই পুরোটাকেই কিন্তু ক্রোফের সীমা বলে, কিন্তু স্পেসিফিক্যালি এই যে ক্রোফের সীমা অর্থাৎ এই যে বহিঃগুরুমণ্ডল, এই বহিঃগুরুমণ্ডলের এই উপরের এই যে অংশটা আছে এই অংশটাকে অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়ে থাকে। আর এই অ্যাসথেনোস্ফিয়ারের ওপরেই কিন্তু আমাদের ভূত্বকটা অবস্থান করছে। সাধারণত আমরা বলে থাকি যে গুরুমণ্ডলের ওপরেতেই এই ভূত্বকটা অবস্থান করে, সেটাও ঠিক, সেটাও ভুল নয়, কিন্তু এখানেতে অ্যাসথেনোস্ফিয়ার বলে একটি স্তর রয়েছে যে স্তরটার ওপরেতেই আমাদের পৃথিবীর এই ভূত্বক অর্থাৎ শিয়াল সীমা অবস্থান করে থাকে। তো অ্যাসথেনোস্ফিয়ারের অবস্থানটা এখান থেকে তোমরা ভালো করে দেখে নাও যে কোন জায়গাটায়। আচ্ছা, এবারেতে দেখো এই যে অ্যাসথেনোস্ফিয়ারের যে ব্যাপারটা রয়েছে, দেখো এখানেতে বলি এই যে অ্যাসথেনোস্ফিয়ার, এটা কি, এটা গ্রিক, এটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুর্বল বা ভঙ্গুর। আর এটি বহিঃগুরুমণ্ডলের উপরের অংশ যেটা অ্যাসথেনোস্ফিয়ার নামে পরিচিত। আর এর গভীরতা 100 থেকে 350 কিলোমিটার। আর শিলামণ্ডলের যে পাতগুলি এই স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ এই অ্যাসথেনোস্ফিয়ারের ওপরেতেই কিন্তু এই যে শিলামণ্ডলের যে পাতগুলো, যেটা সম্পর্কে আমরা জানলাম যে শিলামণ্ডলেতে প্রধান যে ছটা পাত যেটা রয়েছে, মেজর প্লেটস যেটা রয়েছে, সেই পাতগুলো এই অ্যাসথেনোস্ফিয়ারের ওপরেতেই অবস্থান করে। আর এখানে ছবিটা এবার দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এইটা হচ্ছে শিলামণ্ডলের এই পাতগুলো, এই যে। আর এখানেতে অ্যাসথেনোস্ফিয়ার, এই যে দেখো মহাদেশীয় লিথোস্ফিয়ার আর সামুদ্রিক যে লিথোস্ফিয়ার মানে হচ্ছে শিলামণ্ডল। তো এইখানেতে এই যে পাতগুলো যেগুলো রয়েছে, এই পাতগুলো এই গুরুমণ্ডলের ওপরেতে অবস্থান করছে। এখানে অ্যাসথেনোস্ফিয়ারটা আলাদা করে দেখিয়ে দেওয়া হয়নি, কিন্তু এই জায়গাটা, এইটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, যার মধ্যে এই পরিচলন স্রোত তৈরি হয়। তো এই যে অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে এর ওপরেই কিন্তু এই শিলামণ্ডলে পাতগুলি অবস্থান করে, এবং যেটা পাত সংস্থানেতে আমরা জেনেছি যে এই পাতগুলি এই পরিচলন স্রোতের কারণেতে যখন সঞ্চারিত হয় তখন এই পাত সংস্থানটা ঘটে থাকে। আচ্ছা, এরপরেতে আমাদের পৃথিবীর যে সর্বশেষ যে স্তরটি রয়েছে অর্থাৎ কেন্দ্রমণ্ডল, অর্থাৎ সেইটি সম্পর্কে আমরা জানবো। তো এটা গুরুমণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্রকে বেষ্টনকারী স্তর, অর্থাৎ আমাদের পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্রকে বেষ্টন করে যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এর গভীরতা হচ্ছে 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। আর এর উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর উপাদান নিকেল ও লোহা এর প্রধান উপাদান। আর ঘনত্ব হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আর এর উপবিভাগের মধ্যে পড়ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটা 2900 থেকে 5146 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটা 5146 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে অংশটা রয়েছে, এই যে কেন্দ্রমণ্ডলের এই যে অংশটা, এই কেন্দ্রমণ্ডল এইখানেতে। আচ্ছা, এরপরে দেখো নিফে বলে একটা বিষয় আছে, যেটা হচ্ছে এই কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা, তাই একে একসঙ্গে নিফে বলা হয়ে থাকে। এই যে নিকেল আর লোহাকে বলা হয় হচ্ছে ফেরাস। তো সেই নিফে অর্থাৎ নিকেল ও ফেরাস দিয়ে আমাদের এই পৃথিবীর কেন্দ্রমণ্ডল তৈরি, অর্থাৎ পৃথিবীর যে কোর, সেই কোরের প্রধান উপাদানই হচ্ছে নিকেল ও লোহার। তো সেই কারণেতে এটাকে নিফে বলা হয়ে থাকে। সব শেষেতে যেটা আছে সেটা হচ্ছে বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউইটি লাইন। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই যে স্তরগুলোকে আলাদা করা সম্ভব হয়েছে সেগুলো এই ডিসকন্টিনিউইটি লাইন বা বিযুক্তি রেখার সাহায্যেই করা হয়েছে। তো এই বিযুক্তি রেখাটি কি, কাকে বলে, সেটি এবার দেখে নিই। তো দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগের পরিবর্তন হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরের যে পদার্থগুলো আছে তার ঘনত্বের পার্থক্যের কারণেতে যখন ভূমিকম্প হয় তখন সেই তরঙ্গের গতির পরিবর্তন হয়ে থাকে। যখন এই কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল বা ভূত্বকের মধ্য দিয়ে যখন এই ভূমিকম্প তরঙ্গগুলো যখন প্রবাহিত হয় তখন তার ঘনত্বের পরিবর্তনের কারণেতে, এই পদার্থের ঘনত্বের পরিবর্তনের কারণে তার গতিবেগ পরিবর্তন হয়। এবার যে জায়গাতে এই গতিবেগগুলো পরিবর্তন হয়েছে বা দেখা গিয়েছে সেইখানেগুলোকে মানে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি লাইন দিয়ে চিহ্নিত করেছেন। কারণ ওই যে সিসমোগ্রাফ যন্ত্রেতে ভূমিকম্পের গতিবিধিটা ধরা পড়ে, সেই গতিবিধিটাকেই কিন্তু অধ্যয়ন করে এই বিযুক্তি রেখা সম্পর্কে আমরা জানতে পেরেছি।
এবারেতে দেখো এখানে 5টা প্রধান বিযুক্তি রেখা আছে। প্রথমত হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, যেটা সিয়াল এবং সীমা অর্থাৎ ভূত্বকের যে দুটো প্রধান বিভাগ সেই সিয়াল এবং সীমা স্তরের মধ্যে অবস্থিত। তারপরেরটা রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা, যেটা ভূত্বক এবং গুরুমণ্ডলকে আলাদা করে। আর এখানে পাশের ছবিটাতে দেখো পরিষ্কার করে দেওয়া রয়েছে বিযুক্তি রেখাগুলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রেপিত্তি বিযুক্তি রেখা আছে, যেটা ক্রোফের সীমা ও নিফের সীমার মধ্যে অবস্থান করছে। আর তারপরে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে, যেটা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এইটা এই যে এই যে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর লেম্যান বিযুক্তি আছে, যেটা বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এইটা। তো এই হচ্ছে আজকের সামগ্রিকভাবে আমাদের পৃথিবীর যে ভূ অভ্যন্তর ভাগ, সেই ভূ অভ্যন্তর ভাগের যে গঠন, সেই গঠন সম্পর্কে আলোচনা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।